প্রিয়াঙ্কা তার স্বামী প্রীতম, শাশুড়ি মা অঞ্জলি দেবী এবং এক ননদ রিমাকে নিয়ে গ্রামে বাস করে। আর প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির পরিবার ছিল মধ্যবিত্ত, কিন্তু প্রিয়াঙ্কা সবসময় তার ননদের বড়লোক পরিবারে বিয়ে দিতে চায়, কারণ সে চায় তার ননদকে যাতে বিয়ের পর কোনো রকম কষ্ট পেতে না হয়। বলছি রিমা, তুমি এসব কি করছো বলো তো? না না, তোমাকে কিছু করতে হবে না, তুমি এখন সুন্দরভাবে রূপচর্চা করতে ব্যস্ত থাকো। আমি জানি ঠিক বড়লোক পরিবারের ছেলে তোমাকে পছন্দ করবেই, আর আমি তো ভেবেই রেখেছি বড়লোক পরিবারের ছেলের সঙ্গেই কিন্তু আমি তোমার বিয়ে দেব। বৌদি, তুমি বললেই তো আর বড়লোক পরিবারের ছেলের সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে না। আমি জানি আমাদের এই মধ্যবিত্ত পরিবারে কোনো বড়লোক পরিবারের ছেলে সম্বন্ধ নিয়ে আসবে না, কিন্তু তুমি তো দেখছি হাল ছাড়তে রাজিই হচ্ছ না। আমার মনে হচ্ছে আমার বিয়ে আমাদের মতো গরিব কিংবা মধ্যবিত্ত পরিবারেই হবে, তুমি দেখে নিও। না না, আমি সেটা কখনোই হতে দেব না। আমি জানি তুমি অনেক কষ্ট করেছো আর এখনো অনেক কষ্ট করছো। আমাকে কিছু না বললেও আমি কিন্তু সবই বুঝতে পারি, কারণ আমিও তো একসময় তোমার জায়গাতেই ছিলাম। আমার বাবা মাও কিন্তু অনেক গরিব, আর আমাকেও আমার মায়ের বাড়িতে অনেক কাজকর্ম করতে হয়েছে, শ্বশুর বাড়িতে এসেও আমাকে খাটতে হচ্ছে, কিন্তু তোমার মতো একটা ননদ পেয়েছিলাম বলে আমি একটু শান্তিতে জীবন কাটাতে পারছি। তাই আমি ঠিক করেছি তোমার বিয়ে দিলে আমি কিন্তু বড়লোক পরিবারেই বিয়ে দেব, যাতে শ্বশুর বাড়িতে গিয়ে তোমাকে খাটতে না হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন হঠাৎই রিমাকে এক বড়লোক পরিবারের ছেলে রঞ্জন এবং তার মা রুক্মিণী দেবী দেখতে আসে। দিদি, আপনাদের মেয়েকে কিন্তু আমাদের ভারী পছন্দ হয়েছে, কিন্তু আমার একমাত্রই ছেলে, তাই আমি কিন্তু এবার দেনা পাওনার ব্যাপারটা বুঝে নিতে চাই। আসলে আমারও তো একটা কিছু মান সম্মান আছে, আপনি যদি খালি হাতে মেয়েকে বাড়ি থেকে বিদায় করে দেন তাহলে কিন্তু পাড়া প্রতিবেশী আমাকে নানান কথা শোনাবে। আমি কি বলতে চাইছি আশা করছি আপনি বুঝতে পারছেন। কাকিমা, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, আমার ননদের কিন্তু সোনা গহনা সমস্ত কিছুই আছে। আমি আমার ননদকে সোনা গহনা দিয়ে সাজিয়ে শ্বশুর বাড়িতে পাঠাবো, আর তার সাথে আরো অনেক জিনিসপত্র দেব, আপনারা এই নিয়ে ভাববেন না। তাহলে তো খুব ভালো ব্যাপার, ব্যাস তাহলে আর কোনো কথাই হবে না। এবার তাহলে বিয়ের পাকা কথা বলা যাক। এভাবেই দুই পরিবারের সহমতে রঞ্জনের সঙ্গে রিমার বিয়ে ঠিক হয়। আর কিছুক্ষণ পর যখন রঞ্জনের পরিবার নিজেদের বাড়িতে ফিরে যায় তখন, বৌদি, তুমি রঞ্জনের মায়ের সামনে এই কথা বললে কেন যে আমার জন্য তোমরা সোনা গহনা সমস্ত কিছু তৈরি করে রেখেছো? কিন্তু আমার তো কোনো সোনা গহনা নেই, আমার বাবা মা আমাকে তেমন কিছু তৈরি করে দিতে পারেনি। আর সোনা গহনা বলতে মায়ের একটা সোনার দুল আছে, ওটাই আমি শ্বশুর বাড়িতে নিয়ে যেতে পারবো। তুমি বেকার বেকার কেন বলো তো মিথ্যা কথা বলতে গেলে? আরে রিমা, তোমাকে তা নিয়ে ভাবতে হবে না, আমার বাবা যথেষ্ট আমাকে সোনা গহনা দিয়েছে, তাই আমি ওগুলোই তোমাকে দিয়ে দেব। তোমার ধনী পরিবারে বিয়ে হচ্ছে, এটাই তো আমাদের জন্য অনেক, আমি তো এটাই চেয়েছিলাম। এমন কথা শুনে রিমার চোখে জল চলে আসে। আর দেখতে দেখতে বড়লোক পরিবারের ছেলে রঞ্জনের সঙ্গে রিমার বিয়ে হয়। আসলে রঞ্জনের এক বিশাল বড় বিজনেস আছে, আর যা থেকে রঞ্জন মোটা টাকা ইনকাম করে। আর রঞ্জনের বাবা অসুস্থ হয়ে মারা যায়, তাই রঞ্জন শুধুমাত্র তার মায়ের সঙ্গেই থাকতো। আর বিয়ের পর রিমা তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে বসবাস করতে শুরু করে। কিন্তু রুক্মিণী দেবী ছিল ভীষণই নিষ্ঠুর এবং কূটনৈতিক প্রকৃতির মহিলা। বিয়েতে বৌমার বাপের বাড়ি থেকে দামি দামি সোনা গহনা এবং জিনিসপত্র নেওয়ার পরও তার মন কিছুতেই ভরতে চায় না। তাই একদিন রুক্মিণী দেবী তার বৌমাকে মারধর করতে শুরু করে। মা, আপনি কেন আমাকে শুধু শুধু মারছেন? আমি তো আপনাকে আমার সোনা গহনা সবই দিয়ে দিয়েছি, তাহলে আবার কি জন্য আপনি আমাকে মারধর করছেন? দয়া করে আমাকে ছেড়ে দিন, রঞ্জনকে না হলে আমি সবকিছু বলতে বাধ্য হব। না, আমি কিচ্ছু শুনতে চাই না। এতদিন হয়ে গেল তোমার মায়ের বাড়ির পরিবার কিন্তু আমাদেরকে নিমন্ত্রণ করলো না। বাপরে বাপ, কোথায় ছেলের বিয়ে দিয়েছি। আমি যদি আমার ছেলের অন্য জায়গায় বিয়ে দিতাম তাহলে তো মনে হয় আমাদেরকে দুদিন ছাড়াই নিমন্ত্রণ করে খাওয়াতো, কিন্তু তোমার বাবা মা তো আমাদেরকে একবারও ডাকলো না। আপনি এসব কথা কিভাবে বলতে পারেন? আপনি তো সবই জানেন আমাদের পরিবারের অবস্থা কেমন। আমার বৌদি কিন্তু খুব কষ্টে সৃষ্টে আমাদের সংসার চালায়, আমার দাদাও অনেক কষ্ট করে রোজগার করে। আর সেই জায়গায় আপনারা যদি দুদিন ছাড়াই আমাদের বাড়িতে যেতে চান তাহলে তো আমার পরিবার একেবারে ভিখারি হয়ে যাবে। কি ভিখারি হয়ে যাবে? কিন্তু তোমার বৌদি তো বিয়ের আগে খুবই বড় বড় কথা বলছিল। তাহলে এখন অন্তত নিমন্ত্রণ করে আমাদেরকে ভালো মন্দ কিছু খাওয়াতেই পারি, কারণ এত বড়লোক পরিবারে তোমার বিয়ে হয়েছে, তাই আমাদের মতো করেই তোমাদেরকে চলতে হবে। আমাদের পাড়া প্রতিবেশীরা মনে করছে হয়তো তোমাকে বিয়ে করে নিয়ে চলে আসার পর থেকে তোমার বাপের বাড়ির সঙ্গে আমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে। ঠিক আছে মা, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি এখনই বৌদিকে ফোন করে বলছি আপনাদেরকে নিমন্ত্রণ করার কথা।
এভাবেই রিমা কাঁদতে কাঁদতে নিজের ঘরে যায়। আসলে বড়লোক পরিবারে বিয়ে হলেও রিমাকে শ্বশুরবাড়ির সমস্ত কাজকর্ম একা হাতে করতে হয়, কিন্তু রিমার দাদা বৌদি এখনো সেই ব্যাপারে কিছুই জানে না। দাদা বৌদিকে আমি যদি এসব কথা বলি তাহলে মাও তো জেনে যাবে, আর মা আমাকে নিয়ে টেনশন করবে। না না, আমি কিছুতেই কাউকে কিছু জানাতে পারবো না। ছোটবেলা থেকে আমি আমার মায়ের বাড়িতে অনেক কষ্ট করেছি, তাই বৌদি আমার এরকম বড়লোক পরিবারে বিয়ে দিল যাতে আমি সুখে থাকতে পারি, কিন্তু আমার কপালে সুখ লেখা নেই। রিমা মনে মনে এসবই ভাবতে ভাবতে তার বৌদিকে ফোন করে। হ্যালো বৌদি, আসলে আমার শাশুড়ি মা তোমাদের বাড়িতে যাওয়ার কথা বলছিল, তুমি একটু আমার শাশুড়ি মাকে নিমন্ত্রণ করো না ফোন করে। আমার শাশুড়ি মায়ের ইচ্ছা তুমি ওনাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াও, তাই আমি তোমাকে আলাদা করে বলছি, তুমি দয়া করে ওনাকে ফোন করে নিমন্ত্রণ করো আর আমাদের সবাইকে বাড়িতে যেতে বলো। আচ্ছা ঠিক আছে রিমা, সে না হয় আমি নিমন্ত্রণ করছি, কিন্তু তোমার গলা শুনে মনে হচ্ছে তুমি কাঁদছো। কি হয়েছে সেটা তো বলো। হঠাৎ করে আজকে নিমন্ত্রণ করার কথা কেন বলছো? আমি নিমন্ত্রণ করব ঠিকই, কিন্তু রিমা তোমার দাদা তো এই দুদিন হলো তেমন কোনো কাজকর্ম পাচ্ছে না, তাই এখন আমাদের সংসারে একটু অভাব হচ্ছে। আমি কিছু জানি না বৌদি, তুমি দয়া করে আমাদের 3 জনকে নিমন্ত্রণ করে খাওয়াও। তুমি ধার দেনা করে পারলেও আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তা না হলে কিন্তু আমার শাশুড়ি মা খুব খারাপ ভাববে। এভাবেই রিমা তার বৌদিকে নিমন্ত্রণ করার জন্য জোর করতে থাকে, তাই বাধ্য হয়ে প্রিয়াঙ্কা তার ননদের পরিবারকে নিমন্ত্রণ করে, আর যার ফলে রিমার শাশুড়ি মা খুবই খুশি হয়। যাক বাবা, এতদিন পর তাহলে একটা নিমন্ত্রণ পাওয়া গেল। তুমি যদি না বলতে তাহলে তো মনে হয় তোমার দাদা বৌদি আমাদেরকে কখনো নিমন্ত্রণ করতো না। আর হ্যাঁ, কালকে যেন আমাদের জন্য ভালো ভালো খাবারের ব্যবস্থা করে। আমরা কিন্তু শাক পাতা খাবো না, আগেই বলে দিলাম। তুমি তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কত ভালো ভালো খাবার রান্না হয়, তাই তোমার বৌদিকে বলে দেবে আমাদের পছন্দ মতো খাবার রান্না করে রাখতে, যেমন চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, মটন কষা, চিকেন কষা, পনির, আরো যা যা ভালো ভালো খাবার হয় সমস্ত কিছু রান্না করতে বলবে। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। আর পরের দিন সকালবেলা রিমা তার শ্বশুরবাড়ির সঙ্গে মায়ের বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, কিন্তু মনে মনে রিমা ভীষণ পরিমাণে দুশ্চিন্তা করতে থাকে। যদি আমার শাশুড়ি মা গিয়ে দেখে যে আমার বৌদি ওনাদের পছন্দ মতো কিছুই খাবার রান্না করেনি, তাহলে আমার শাশুড়ি মা আবার আমাকে উল্টোপাল্টা কথা বলবে, আর সবাই বুঝতে পেরে যাবে আমার শাশুড়ি মা আমার সঙ্গে কেমন ব্যবহার করে। তাহলে এখন আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি কি মায়ের বাড়িতে গিয়ে বৌদির হাতে কিছু টাকা দেব? তাহলে যদি বৌদি আমার শাশুড়ি মায়ের পছন্দ মতো খাবার রান্না করতে পারে, হ্যাঁ আমাকে এটাই করতে হবে। কি হলো বৌমা, দরজার কাছে দাঁড়িয়ে পড়লে কেন? তাড়াতাড়ি চলো, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তোমাদের বাড়িতে পৌঁছাতে হবে। মা, আসলে আপনাকে একটা কথা বলার ছিল। আমি বলছিলাম যে আমি আগে চলে যাই, তারপর আপনি আর আপনার ছেলে যাবেন, কারণ বৌদি তো একা হাতে রান্না বান্না করবে। আমি যদি আগে আগে গিয়ে বৌদিকে রান্না বান্নায় সাহায্য করি তাহলে বৌদির খুবই সুবিধা হবে। আমি বরং আগে ভাগে গিয়ে আপনাদের জন্য ভালো ভালো খাবার রান্না করে রাখবো। ঠিক আছে, তুমি তাহলে আগে চলে যেতে পারো। আর হ্যাঁ, আমি যেন গিয়ে দেখি তোমার বাড়িতে সবকিছু আমাদের পছন্দ মতো খাবার একেবারে রেডি। তুমি আগে চলে যাও, আমরা 2-1 ঘন্টা পরে যাব। এই বলে রুক্মিণী দেবী তার বৌমাকে আগে মায়ের বাড়িতে চলে যাওয়ার কথা বলে, আর যা শুনে রিমা খুবই খুশি হয়, তাই সে তাড়াতাড়ি করে মায়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বৌদি, আমি এসে গেছি। আরে রিমা, তুমি এত তাড়াতাড়ি চলে এলে? আমাদের তো এখনো কিছুই রান্না হয়নি। তোমার স্বামী, তোমার শাশুড়ি মা কোথায়? বৌদি, তুমি চিন্তা করো না, ওদের একটু আসতে লেট হবে। আমি আগে চলে এসেছি। আমি তোমার হাতে হাতে রান্না বান্নায় সাহায্য করব বলে আগে এসেছি, কারণ আজকে কিন্তু সমস্ত কিছু আমার শাশুড়ি মায়ের পছন্দ মতো করতে হবে। আমার শাশুড়ি মা যদি এসে দেখে ওনার পছন্দ মতো খাবার রান্না হয়নি, তাহলে উনি আমাকে খুবই কথা শোনাবে। আর দাদা, এই নাও, তুমি এই টাকাগুলো রাখো, আর তাড়াতাড়ি করে চিকেন, মটন কিনে নিয়ে আসো। বিরিয়ানির চাল, মশলাপাতিও কিনে নিয়ে আসতে হবে। আর হ্যাঁ, মিষ্টির দোকান থেকে কিন্তু দামি দামি মিষ্টি আনবে, কেমন? কিন্তু রিমা, তোর কাছ থেকে আমি কিভাবে টাকা নিতে পারি বল? না না, আমি বরং ধার দেনা করে সবকিছুর ব্যবস্থা করে নেব। তুই এই টাকাটা তোর কাছেই রেখে দে। প্লিজ দাদা, আমার কথাটা শোনো। তুমি তাড়াতাড়ি এই টাকাগুলো দিয়ে ভালো ভালো জিনিসপত্র কিনে নিয়ে এসো। আমাকে আর বৌদিকে কিন্তু তাড়াতাড়ি রান্নাও করতে হবে। রিমার কথা শুনে তার দাদা বাধ্য হয়ে টাকা নিয়ে বাজার করতে চলে যায়। আর প্রীতম বাজার থেকে ফিরে এলে রিমা এবং তার বৌদি দুজনে মিলে রান্না বান্না করতে শুরু করে দেয়। আর কয়েক ঘন্টার মধ্যেই রুক্মিণী দেবীর পছন্দ মতো খাবার তারা তৈরি করে টেবিলের উপর সাজিয়ে রেখে দেয়। আর এমন সময় রুক্মিণী দেবী তার ছেলেকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। যাক বৌমা, তুমি যে আমার পছন্দ মতো খাবারগুলো বানিয়ে রেখেছো, এটা দেখেই আমি খুশি। আর তোমার বৌদিকেও কিন্তু অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জন্য।
এভাবেই রুক্মিণী দেবী সবার সামনে ভালো সাজার নাটক করে, কিন্তু রুক্মিণী দেবীর আসল চেহারা প্রিয়াঙ্কা খুব ভালো মতোই অনুধাবন করতে পারে। রিমা, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার শাশুড়ি মায়ের আসল রূপটা আগে জানতাম না, কিন্তু এখন দেখে খুব ভালো মতোই বুঝতে পারছি। আমি জানি তুমি অনেক কষ্টের মধ্যে শ্বশুর বাড়িতে দিন কাটাচ্ছ, আর এসবের জন্য শুধুমাত্র আমি দায়ী। আমি যদি তোমাকে ওই বড়লোক পরিবারে বিয়ে না দিতাম, তাহলে হয়তো তুমি গরিব শ্বশুর বাড়িতে গিয়েও সুখে দিন কাটাতে পারতে। তুমি পারলে আমাকে ক্ষমা করে দাও রিমা। না না বৌদি, আমি খুব সুখে আছি, তুমি একদম আমাকে নিয়ে চিন্তা করো না। আর হ্যাঁ, ওদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, কিছুক্ষণ পরেই আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়বো। এভাবেই রিমা তার পরিবারকে নিয়ে কিছুক্ষণ পর আবার শ্বশুর বাড়িতে ফিরে যায়। আর রুক্মিণী দেবী বাড়িতে ফিরে গিয়ে পাড়া প্রতিবেশী সবাইকে বৌমার বাপের বাড়ির নামে নানান রকম বড়াই করতে থাকে। আর দেখতে দেখতে সময়ের সঙ্গে সঙ্গে রুক্মিণী দেবী নিজেকে পরিবর্তন করে ফেলে, আর এখন সে তার বৌমার সঙ্গে ভালো ব্যবহারও করে, যার ফলে রিমা তার শ্বশুর বাড়িতে হাসি খুশি দিন কাটাতে পারে। টিয়া, তোর বাড়ির দোতলাটা দেখলাম ফাঁকা পড়ে আছে। আমি একটা অনুরোধ করব, রাখতে পারবি? আমাদের শ্বশুর বাড়িতে একটাই ঘর, ওখানে আমি, আমার স্বামী, শাশুড়ি মা, ননদ সবাই মিলে একসঙ্গে থাকতে খুব অসুবিধা হচ্ছে। হ্যাঁ, সেসব কথা তো বুঝলাম, কিন্তু তাতে আমি কি করব সেটা তো বল, না হলে আমি কি করে তোকে সাহায্য করব? আমার বর আমাদের জমি ফ্ল্যাট করার জন্য প্রমোটারকে দিয়ে দিচ্ছে, আর সেই কারণে আমি ভাবছিলাম তোদের একতলায় আমাদের যদি ভাড়া থাকতে দিস তাহলে খুবই ভালো হতো। নিজের গরিব বান্ধবীকে বাড়িতে ভাড়া দেওয়ার কথা শুনে টিয়া খুবই ভয় পেয়ে যায়। প্রায় 1 বছর আগে টিয়ার এক ধনী পরিবারের ছেলে পরমের সঙ্গে বিয়ে হয়, আর সেই কারণে তার অহংকারে মাটিতে পা পড়ে না। সে বড়লোক হওয়ার জন্য নিজের বিয়ের আগে কোনো গরিব বন্ধু বান্ধবীদের সাথে কোনো সম্পর্ক রাখে না। কিন্তু একদিন সে তার বরের সঙ্গে প্রিন্সেপ ঘাটে ঘুরতে গেলে তার রচনার সঙ্গে আলাপ হয়। কিরে টিয়া, তোর খবর কি? বড়লোক বাড়িতে বিয়ে হওয়ার পর তুই তো আমাকে ভুলেই গেছিস। বল, ফোন করলে ফোন ধরিস না, আর যখন ফোন ধরিস তখন তুই কথা না বলে তোর চাকরকে ফোন দিয়ে দিস। আর কি করব বল, আমার বর এত টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে আসে, সেই টাকাগুলো গুনতে গুনতেই তো দিন কেটে যায়, তাই আর কারোর সাথে যোগাযোগ করা হয় না। তুই কিছু মনে করিস না কেমন? টিয়ার কথা শুনে পরমার ভীষণ খারাপ লাগে, কিন্তু টিয়া ইচ্ছা করে নিজের বড়লোকি চাল তার গরিব বান্ধবীর কাছে শো অফ করবে বলে রচনাকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে। আর রচনাও বোকার মতো তার ধনী বান্ধবীদের বাড়িতে নিমন্ত্রণ খেতে চলে যায়। আর টিয়ার সুন্দর করে সাজানো বাড়ির একতলা দেখে সে ভাড়া থাকার কথা বলে বসে। এই মরেছে, এখন তো এই গরিবকে আমাকে ভাড়া দিতেই হবে, না হলে আবার বন্ধুত্বের নানান রকম সেন্টিমেন্টাল ডায়ালগ ছাড়বে। কি আর করব, বাড়ির একতলা ফাঁকা পড়ে আছে, তার থেকে বরং ভাড়া দিলে কিছু ফাটকা টাকা আমার হাতে আসবে। এই মনে করে টিয়া তার গরিব বান্ধবীর পরিবারকে নিজের বাড়ির নিচের তলাটা ভাড়া দিয়ে দেয়। আর এত সুন্দর বাড়ি ভাড়া পেয়ে রচনাও ভীষণ পরিমাণে খুশি হয়। সে তার পরিবারকে নিয়ে এসে টিয়ার বাড়িতে ওঠে এবং সেই সাজানো গোছানো বাড়িতে থাকতে শুরু করে দেয়। প্রায় বেশ কিছুদিন এভাবেই কাটে। একদিন টিয়া বাড়ি থেকে বেরোতে যাবে, তখন সে দেখে যে তার গরিব বান্ধবী রান্নাঘরের মাটিতে উনুন জ্বালিয়ে রান্না করছে। এই রচনা, তুই কি করছিস রে? আমার রান্নাঘরের মার্বেলের মেঝের উপর তুই উনুন জ্বালিয়ে রান্না করছিস? তোর কোনো আইডিয়া আছে এরকম মেঝে বানাতে আমাদের কত টাকা খরচ হয়েছে? আমার কোমরে স্পন্ডালাইটিস আছে রে, সেই কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্যাসে রান্না করতে পারি না, তাই আমি মেঝেতে রান্না করছি। আর তোর বাড়ি বলছিস কেন টিয়া? আমি তোর বাড়ির একতলাটা ভাড়া নিয়েছি, মানে তো এটা আমার বাড়িই হলো। ভাড়া নিয়েছিস ঠিক আছে, আমি তো বাড়ির একতলা তোর নামে লিখে দিইনি, তাই তুই মেঝেতে বসে রান্না করবি না, ব্যাস। আমি তোর কোনো কথা শুনতে চাই না। এই বলে টিয়া সেখান থেকে চলে যায়। দেখতে দেখতে প্রায় আরো কিছুদিন কাটে। টিয়া রচনাকে ভাড়া দেওয়ার কারণে নানান রকমের অসুবিধার সম্মুখীন হয়। একদিন ভোরবেলায় টিয়ার ভীষণ জোরে গান চালানোর শব্দে ঘুম ভেঙে যায়। সে নিচে গিয়ে দেখে যে রচনার ননদের ঘর থেকে ওরকম গানের শব্দ আসছে। এর ফলে সে ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। রচনা, এই রচনা, কি রে, কোথায় মরলি? তুই জানিস না আমার শাশুড়ি মা অসুস্থ? আর সেটা জানা সত্ত্বেও তোর ননদ এমন ভোরবেলায় জোরে জোরে গান চালাচ্ছে কেন? তোদের জ্বালাতনে আমি অসুস্থ হয়ে উঠছি। এতে জ্বালাতনের কি আছে? আমার ননদকে একটু গান শুনতে পারবে না? তোর তো দেখছি সবেতেই সমস্যা। এরকম ভাবে চলতে থাকলে তো খুব মুশকিল রে।
নিজের বৌদি এবং তার বান্ধবীর গলা শুনে রচনার ননদ সাথী ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। আমি তোমাদের সব কথা শুনে নিয়েছি। আজকে আমার একটা ডান্স কম্পিটিশন আছে আর আমি সে কারণে নাচ প্র্যাকটিস করছি। টিয়াদি, তোমার যদি অসুবিধা হয় তাহলে তুমি কানে তুলো গুজে রাখো। টিয়া এত বড় বড় কথা শুনে ভীষণ পরিমাণে রেগে যায়, কিন্তু সে তার গরিব বান্ধবীকে ভাড়া দেওয়ার সময় 1 বছরের এগ্রিমেন্ট করেছে বলে রচনাকে সে তার বাড়ির নিচের তলা থেকে তুলে দিতেও পারে না। এইভাবে আরো কিছুদিন কাটে। মাসের প্রায় অর্ধেক হয়ে গেলেও রচনারা কিছুতেই ভাড়া দিতে চায় না। কি রে, তোদের কি ব্যাপার বলতো? মাসের অর্ধেক দিন কেটে গেল, তবুও ভাড়া দিচ্ছিস না কেন? আর কবে ভাড়া দিবি বলতো? নাকি টাকাটা মেরে দেওয়ার ধান্দা? কেন, তুই যে আমাকে বলেছিলিস তোর বর নাকি এত টাকা ইনকাম করে যে তোর টাকা গুনতে গুনতে দিন পেরিয়ে যায়, তাহলে তুই এই সামান্য বাড়ি ভাড়া চাইতে এসেছিস কেন? এই টাকা দিয়ে তো তোর ঘরে জলও গরম হবে না। এই ভিখারি বৃত্তি একদম আমাকে দেখাবি না। আমি কিন্তু কোনো এগ্রিমেন্ট মানবো না। তোকে আর তোর পরিবারকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব, তখন বুঝবি আমরা যতই বড় লোক হই। তুই তাই বলে ছুঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোবি নাকি? এইভাবে ধনী বান্ধবী ও গরিব বান্ধবীর মধ্যে ঝগড়া লেগে যায়। রচনা কিছুতেই বাড়ি ভাড়া দিতে চায় না। অন্যদিকে টিয়া তাকে বাড়ি ছেড়ে উঠে যেতে বললেও সে বাড়ি ছাড়তে চায় না। একতলাটা সে দখল করে বসে থাকে। একদিন টিয়া একটি শপিং মলে কেনাকাটা করতে গেছে, সেই সময় তার বরের এক প্রমোটার বন্ধু শ্যামল বাবুর সঙ্গে তার দেখা হয়। আচ্ছা শ্যামল বাবু, আমি খবর পেলাম আপনি নাকি ওই টিয়াদের জমিতে প্রমোটিং এর বিজনেস করছেন। কবে ওদের ফ্ল্যাটটা কমপ্লিট হবে আপনি বলতে পারবেন? আমাদের বাড়িতে ভাড়া নিয়ে জাকিয়ে বসেছে, একেবারে ভাড়াও দিতে চায় না, বাড়ির একতলা ছাড়তেও চায় না। একই কথা বলছেন বৌদি? ওরা তো 1 নম্বরের চিটিংবাজ। আর ওদের জমিতে আমাদের ফ্ল্যাট করতে বইই গেছে। ওদের জমি থাকলে তবে তো ফ্ল্যাট করবে। এ আপনি কি কথা বলছেন? এরকম হতেই পারে না। ওদের তো নিজের বাড়ি আছে, আর সেই বাড়ি ওরা ফ্ল্যাট করতে দিয়েছে। ওরা খুব গরিব, টাকার দরকার, তাই নাকি বাড়ি বিক্রি করেছে। গরিব না ছাই। আর আমি যতদূর শুনেছি ওই মহিলাই তো আপনার বান্ধবী। এমন চিটিংবাজদের সাথে আপনাদের মতো সম্ভ্রান্ত পরিবারের বউ সম্পর্ক কেন রাখেন? আর ওদের জমি তো সরি কি, ওই জমিতে ওদের কাকা জ্যাঠাদের অধিকার আছে। এই বলে শ্যামল বাবু সেখান থেকে চলে যায়। টিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে, সে রাগে ফেটে পড়ে। টিয়া সেই মুহূর্তেই বাড়ি ফিরে যায়। বাড়ি গিয়ে দেখে যে রচনা একতলায় বসে বসে নিজের পরিবারের সঙ্গে হাসি ঠাট্টা করছে। এই দেখে টিয়া তার উপর রাগে গর্জে ওঠে। অসভ্য মেয়ে, তোর এত বড় সাহস! তুই আমাকে মিথ্যা কথা বলে আমার বাড়ির একতলাটা ভাড়া নিয়েছিস? তোর লজ্জা করে না লোক ঠকিয়ে টাকা ইনকাম করতে? আর তুই বলেছিলিস যে তোদের বাড়ি ফ্ল্যাট হচ্ছে। আরে, এই ব্যাপারের জন্য তুই এত চিৎকার করছিস কেন? তুই বড়লোক হতে পারিস, কিন্তু ভীষণ বোকা। তাই দেখ, সামান্য ভাড়ার কারণে কেমন নিজের বাড়ির একতলাটা আমার মতো গরিবকে দিয়ে দিয়েছিস। এখন মনে হচ্ছে আমি সত্যি বাড়িতে কালসাপ পুষেছি। আমি আর কোনো এগ্রিমেন্ট মানবো না। তোদেরকে আমি এক্ষুনি তাড়িয়ে দেব। এই কথা শুনে রচনা ও তার পরিবার হেসে ওঠে। রচনা নিজের ফোন বের করে একটা রেকর্ডিং চালিয়ে দেয়। সেই রেকর্ডিং এ টিয়া নিজের এবং রচনার কথা শুনতে পায়। রচনা যখন একতলা ভাড়া নিচ্ছিল সেই সময়। আচ্ছা টিয়া, আমাদের ফ্ল্যাট তৈরি হতে তো আরো কিছু বছর লাগবে। তুই আবার আমাদের তাড়িয়ে দিবি না তো? বলা যায় না, তোরা যা বড় লোক, তোদের মতিগতির কোনো ঠিক নেই। কখন কি মাথায় চেপে বসবে তার কোনো ঠিক আছে? আরে না না, বাড়ির একতলাটা তো ফাঁকা পড়েই আছে। তোরা থাক, আমাদের কোনো অসুবিধা নেই। তুই আমার বান্ধবী, সামান্য হলেও তো কর্তব্য বলে কিছু আছে নাকি? টিয়া এমন রেকর্ডিং শুনে নিজেই নিজেকে দোষ দিতে শুরু করে। আর রচনা বাড়ির একতলায় থেকে যাওয়ার স্বীকৃতি পেয়ে যায়। তুই এবার কি করবি বল? তুই যাকে ডাকবি ডাক। আর আমি যে তোকে ভাড়া দিচ্ছি না তার কি প্রমাণ আছে তোর কাছে? তাই বেশি কথা না বলে যা, উপরে চলে যা। আর আমি এই নিচের তলাটা ছাড়বো না। টিয়া আর কোনো উপায় খুঁজে পায় না। সে কিছুতেই বুঝতে পারে না যে সে কিভাবে এমন আপদের সাথে পেরিয়ে উঠবে। এইভাবে কিছুদিন কাটে। রচনা ও তার পরিবার টিয়ার পরিবারকে বেশি পরিমাণে উত্ত্যক্ত করে তোলে। তারা সারাক্ষণ বিনা অনুমতিতে ছাদে চলে যায়। ইচ্ছা করে বাড়ির দরজায় নোংরা ফেলে রাখে, যাতে টিয়ার পরিবারের চলাফেরায় অসুবিধা হয়। একদিন রাত্রিবেলা সকলে ঘুমাচ্ছে, হঠাৎই টিয়ার ঘুম ভেঙে যায় এবং সে বাথরুমে যায়। কাদের যেন গলার আওয়াজ শোনা যাচ্ছে। কি ব্যাপার হলো? চোর আসলো নাকি? কি সাংঘাতিক! আর আমাদের একতলায় যা ভাড়াটে বান্ধবী আছে, ও চোরকে চুরি করার জন্য আরো উস্কে দেবে।
এই বলে টিয়া বাড়ির বাইরে বারান্দার দিকে আসে। সে উকি দিয়ে দেখে যে নিচে তার বান্ধবী রচনা একটি লোকের সঙ্গে লুকিয়ে লুকিয়ে কথা বলছে। কিছুক্ষণ ভালো করে শোনার চেষ্টা করলে টিনার কানে সব কথাই চলে আসে। দেখো বিমল, তুমি চলে যাও এখান থেকে। এখন আমার কাছে টাকা নেই, তোমাকে আমি কি করে টাকা দেব? ভালোই ফন্দি করে তো নিজের বড়লোক বাড়ির একতলাটাই জাকিয়ে বসেছো। তা ওর কাছ থেকেই আমি টাকাটা নিয়ে এসে দাও, তা না হলে আমি তোমার আর আমার ফটো সবাইকে দেখিয়ে দেবো। ফন্দি করে ভাড়া নিয়ে যায়, কিন্তু টাকা কি করে নেব বলো? দেখি ব্যবস্থা করতে হবে। ভাবছি টিয়ার পরিবারকে ক্লোরোফর্মের গন্ধ শুকিয়ে অজ্ঞান করে সব চুরি করে নেব। এমন কথা শুনে টিয়া ভীষণ ভয় পেয়ে যায়। সে ভয়ের চোটে সেই মুহূর্তে ঘরে চলে যায় এবং কোনো মতে সেদিনকার মতো রাত্রিবেলা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকাল হতে না হতেই সে পুলিশের কাছে যায়। আগের দিন রাতে রচনা এবং বিমলের কথোপকথনের ভিডিও সে করে রেখেছিল। সেই ভিডিওটা সে পুলিশের সামনে প্রদর্শন করে। বাবা, এই কি সাংঘাতিক ভাড়াটে আপনার! ভাড়া দেওয়ার আগে খোঁজ খবর নিতে হয়, আর তা না হলে এরকমই হয়। আমি দেখছি কি করা যায়। নিজের বড়লোকি চাল দেখাতে গিয়ে আমি নিজের চালে নিজেই ফেসে গেছি। গরিব বান্ধবীকে বাড়ির নিচের তলায় ভাড়া দিয়েছে এত বিপদে পড়বো আমি বুঝতে পারিনি। আপনি যে করে হোক আমাদেরকে বাঁচান। পুলিশ বাহিনী টিয়ার সঙ্গে তাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। রচনা ও তার পরিবার পুলিশ দেখে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তারা ভাবতেই পারে না যে টিয়া পুলিশ নিয়ে এসে হাজির হবে। এই যে রচনা ম্যাডাম, আর কতদিন এইভাবে লোকের বাড়িতে দখল করে বসে থাকবেন? এবার তো উঠতেই হবে। এর পরের ঠিকানা হলো জেল। এরপরে একেবারে জেলেই থাকবেন। কি সব ভুলভাল কথা বলছেন? আমাকে তো আমার বান্ধবী ওর বাড়িতে থাকতে বলেছে, তাই আমি এখানেই আছি। আর আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি আমাকে এই বাড়ির একতলা থেকে তুলে দেবেন বলছেন? পুলিশ রচনার সামনে ভিডিও রেকর্ডিংটা চালিয়ে দেয়। সেই দেখে রচনা ভীষণ ভয় পেয়ে যায়। রচনা তার পরিবারকে নিয়ে পালাতে গেলে পুলিশ তাদেরকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে। বড়লোক বান্ধবী দেখে তাকে ঠকানো বেরিয়ে যাবে একেবারে। জেলের ভাত খাবি তখন বুঝবি। যান অফিসার, নিয়ে যান। দেখুন দিদি, আপনাকে একটা কথা বলি। বড়লোক হওয়া ভালো, কিন্তু তাই বলে সেই বড়লোকগিরি দেখাতে যাবেন না। তা না হলে এমন সমস্যায় পড়তে হবে যে ভিখারি হতে 1 মিনিটের সময় লাগবে না। এই বলে পুলিশ রচনা ও তার পরিবারকে ধরে নিয়ে যায়। তারপর থেকে টিয়া আর কখনো তার বাড়ির একতলাতে ভাড়া বসানোর চেষ্টা করে না।